This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর জুনিয়র ডাক্তাররা এসএসকেএম থেকে ধর্মতলা পর্যন্ত প্রতিবাদ মিছিলে হেঁটেছেন। আর ধর্মতলায় পৌঁছতেই জুনিয়র ডাক্তারদের সাথে পুলিশের বচসা হয়। মূলত ধর্নার অবস্থানের অনুমতি নিয়েই ঝামেলা বাঁধে। জুনিয়র ডাক্তারদের অভিযোগ, তাদের একজনের শারীরিক নিগ্রহ করেছে পুলিশ। তাহলে কি জুনিয়র ডাক্তারদের ওই লালবাজারে ছেড়ে আসা শিরদাঁড়াটা ঠিক জায়গায় সেট হয়ে গেছে, পুলিশ গ্রহণ করেছে? আবার দৃঢ়তা দেখাচ্ছে বাংলার স্কটল্যান্ড ইয়ার্ড। আরজি করে আবার লুম্পেন হামলার মতো ঘটনা ঘটলে তার মানে পুলিশ সে ঘটনা আর ঘটতে দেবে না, এটা বুঝতে পারছি। জানেন তো, নাকি পুলিশের ধারণা হয়েছে যে কর্মবিরতি নিয়ে জনমানসে হয়তো বিরূপ ধারণা তৈরি হয়েছে, জুনিয়র ডাক্তারদের বিদ্রূপের জবাব দেওয়ার এটাই সময়। অথবা পুলিশ ওই বললাম যে এখন এইটা বুঝে নিয়েছে যে এই ডাক্তারদের সঙ্গে ঠিক সেগুলোই করা যায় যেগুলোর বিরুদ্ধে মানুষ আগে কখনো প্রতিবাদ করেনি। আমাকে কলকাতা পুলিশের 5-6 জন মিলে আমাকে টানা হিচড়া চালু করে। আমি যখন বলি গাড়িগুলো এখান থেকে আমি যেতে দেবো না, কেন এখানে গাড়ি দাঁড়াতে পারবে না, কাগজ দেখান, কারণ দেখান। যখন ওনারা সদুত্তর দিতে পারেনি, উপরন্তু আমাকে টানা হিচড়া করা হয়। টানা হিচড়া করে আমি পড়েও যাই। আমার একজন জুনিয়র ছিল, ওকে যখন বলি ভিডিও কর, দিয়ে ওর হাত থেকে ফোনও ছাড়িয়ে নেওয়া হয়। আমরা এখানে এসে বসে একটা সমাবেশের প্ল্যান করেছিলাম, কিন্তু তারা আমাদের এখানে আসার আগেই আমরা দেখতে পেলাম আমাদের এক জুনিয়র ডাক্তার ভাইকে টেনে হিচড়ে সরিয়ে দেওয়া হয়েছে এবং কার্যত হুমকি দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। এই জিনিসটাকে আমরা ধিক্কার জানাচ্ছি। কর্মবিরতি নিয়ে ডাক্তারদের 10 ঘন্টার জিবি বৈঠক হয়েছে। আর সেই বৈঠকে অধিকাংশ জুনিয়র ডাক্তারই কিন্তু কর্মবিরতি তুলে নেওয়ার পক্ষে মত দিয়েছেন। তার আগের দিন যে কনভেনশন হয়েছিল তাতে সিনিয়র ডাক্তারদের অধিকাংশই কর্মবিরতি তুলে নিয়ে যাওয়ার পর আন্দোলন চালিয়ে যাওয়ার পক্ষে মত দিয়েছিলেন। তাতে আবার শাসক দলের তরফ থেকে খোঁচাও রয়েছে। সোশ্যাল মিডিয়ায় শাসক দলের অন্যতম নেতা পোস্ট করেছেন যে সিনিয়র ডাক্তারদের নাকি দেশ বিদেশের টিকিট কাটা আছে, পুজোয় তারা থাকবেন না। আর সেই সময় জুনিয়র ডাক্তাররাই তো সামলান, তাই জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি তুলে নিতে বলা হচ্ছে। আগে কেন বলা হয়নি, সেই প্রশ্নই তুলেছেন কুণাল ঘোষ। অত্যন্ত সঙ্গত প্রশ্ন। তার মানে তিনি মনে করছেন অত্যন্ত অন্যায় করেছেন এখন এই কর্মবিরতি তুলতে বলে এই সিনিয়র চিকিৎসকরা। তারা যে আন্দোলনটাকে শুরুতেই গলা টিপে মেরে ফেলেননি, কর্মবিরতি যে একদম শুরুতেই থামিয়ে দেননি, সেটাকে কিছুতেই সমর্থন করতে পারছেন না। তাহলে ভদ্রলোকের এক কথা বলে না, সেরকম সিনিয়র ডাক্তারদেরও কি ওই শুরুতে যেরকম তারা ওই আন্দোলনের সপক্ষে কথা বলেছিলেন, কর্মবিরতির সপক্ষে কথা বলেছিলেন, এখনও সেই কথা বলাই উচিত ছিল? তাহলে কি শাসক দলের সুবিধে হতো? তারা ডাক্তারদের লাগাতার বিঁধে যেতে পারতেন, ডাক্তারদের গণশত্রু বানিয়ে দিতে পারতেন। ডাক্তারদের বিরুদ্ধে দেখুন ক্ষোভ থাকতেই পারে, কিন্তু দিনের শেষে মুশকিল হচ্ছে এই ডাক্তারদের কাছেই তো আমাদের যেতে হয়। রাজনৈতিক নেতারা তো আমাদের চিকিৎসা করতে পারেন না, তাই না? যদিও অনেকেই মনে করেন যে তারা পারেন, রাজনীতিকরা মনে করেন তারা সব পারেন, চিকিৎসা আর কি ব্যাপার। এবার রাজনীতিক নেতারা কিন্তু আরেকটা জিনিস পারেন, মদ বদল, পাল্টি যেটাকে বলে আর কি সোজা বাংলায়। সেটার অধিকার তাদেরই আছে একমাত্র, আর কারণ নেই। এক পার্টির হয়ে ভোটে জিতে তারা দুদিন পরে অন্য পার্টিতে ডিগবাজি খেয়ে চলে যান, বোধোদয় হয় বা ওই দমবন্ধ লাগে, আবার সেখানে কয়েকদিন পর দমবন্ধ লাগে তো আবার পুরনো পার্টিতে ফিরে আসেন। এতে কিচ্ছু বাধে না, মনেও বাধে না, বিবেকেও বাধে না। এবং তাদের শুধু এই ব্যাপারটা মনে হয় যে এটার অধিকার তাদের আছে। তারা বিরক্ত কখন হন? যখন দেখেন যে প্রথমে কর্মবিরতি সমর্থন করা সিনিয়র ডাক্তাররা এই তাদের মত বদলে জুনিয়রদের কর্মবিরতি তুলে নিতে বলছে। আমাদের দিক থেকে তা মনে হয় না। সিনিয়ররা যেভাবে আমাদের পাশে ছিলেন এর আগেও, এখনও পাশে থেকেছেন। আমাদের যে কাল কনভেনশন হয়েছিল সেই কনভেনশনেও থেকেও এই বার্তাই উঠে এসছে যে তারা আমাদের পাশে সব রকমভাবে থাকবে। সাধারণ মানুষ জানেন, যারা এই আন্দোলনে হাঁটছেন, এই মিছিলে হাঁটছেন, যারা এই আন্দোলনে প্রথম দিন থেকে শরিক আছেন, তারা জানেন যে জুনিয়র ডাক্তাররা কি চায়, তাদের দাবি দাওয়া কী এবং তারা কি উদ্দেশ্যে আন্দোলন করছে। এবং যদি কর্মবিরতি তুলে কাজে
যে যোগদান করতেও হয় সেটা শুধুমাত্র সাধারণ মানুষের জন্যই করবে, আর কারোর জন্য নয়। কুণাল ঘোষকে কেউ সিরিয়াসলি নেয় না, আপনারা সাংবাদিকরা নিতে বাধ্য হন, কারণ তৃণমূল কংগ্রেস এই জেলখাটা আসামিকে স্পোক্সপারসন বানিয়ে রেখেছে। দেখো 24 ঘন্টার মধ্যে সরকার যদি এই দাবি দাওয়াগুলো পূরণ না করে তাহলে কি হবে? জুনিয়র ডাক্তাররা বলছেন তারা জীবন বাজি রেখে আন্দোলনে নামতে তৈরি। এর তো একটাই মানে হয় আমরণ অনশন। সেটার আগাম খবর পেয়েই কি ওই রাম না হতে রামায়ণ বলে না, সেরকমই বক্তব্য রাখতে শুরু করে দিয়েছেন শাসক দলের নেতারা। আগাম শর্ত চাপিয়ে দিয়েছেন, এটা করা যাবে, ওটা করা যাবে না। আমরা সর্বশেষ খবর পেয়েছি কয়েকজন ওই সিপিএমপন্থী আর নকশালপন্থী সিনিয়র তারা জুনিয়রদের বলছেন তোমরা আমরণ অনশন শুরু করো, তাহলে পুলিশ যাবে, পুলিশ তুলবে, 2-2.5 দিনের মধ্যে তোমরা অসুস্থ হবে, সেটাও ছবি খবর হবে, ইস্যু হবে, আর ওই সময় আমরা তাহলে এটা তুলে নেব। অর্থাৎ সরকারকে আরও কিছু বিড়ম্বনায় ফেলা, একটা দৃশ্যের অবতারণা করা, খবর তৈরি করা তাদের করা হচ্ছে। সরকারকে অনুরোধ করব, যদি এরা আমরণ অনশন করেন তাহলে এদের করতে দেয়া হোক। যদি কেউ কোনোভাবে অসুস্থ হন সরকার যেন হস্তক্ষেপ না করে। প্রথম দিন থেকে করা হচ্ছে, রামবাম কখনো কখনো সিপিএম নকশাল, কখনো অন্য কিছু, কখনো তৃণমূলেরই অন্য অংশ, এরকম নানা কিছু বলা হয়েছে। তো এতদিন ধরে আমরা আন্দোলন চালাচ্ছি, সেই আন্দোলন কি পথে গেছে আপনারা সবাই দেখেছেন, কি কোনো দলীয় রাজনীতির স্বার্থেও আমরা এটা মিশতে দিইনি এবং মিশতে দেবও না। দেখুন এই রাজনীতিকদের না কোনটা মনের কথা আর কোনটা মুখের কথা এটা আপনারা আমার মতো সাধারণ মানুষ চট করে বুঝতে পারবেন না। মানে সত্যি কথা বলতে কি যেগুলো শুনলেন, সত্যিই যদি জুনিয়র ডাক্তাররা অনশনে বসেন বা অসুস্থ হন, সেই ঝুঁকি কি সরকার নেবে? বুঝতেই পারছেন। যাই হোক, ইতিমধ্যেই এই শুধু অরাজনৈতিক আন্দোলনে কি পরিমাণ গায়ে চিরিবিরানি সে তো বোঝা যাচ্ছে। সেখানে আরও বাড়তি বিড়ম্বনা কেউ চাইবেন কি না আমরা জানি না। তবে হ্যাঁ, একটা জিনিস জানেন তো, এই জুনিয়র ডাক্তারদের চিকিৎসা তো তাদের সিনিয়ররা করে দেবেন, কিন্তু রাজনীতিকদের চিকিৎসা সেটা কে করবেন? তৃণমূলের অভিযোগ মতো নকশাল, অতিবাম, বাম, যারই ইন্ধন থাকুক এই যে আন্দোলনটা, তার পেছনে যারা রাস্তায় নেমে আন্দোলনটা করছেন তারা যে মেধাবী এতে তো কোনো সন্দেহ নেই। আর এদের উল্টো দিকে যারা রয়েছেন তারা কেমন, যে নামগুলো আপনারা ইতিমধ্যেই শুনেছেন। ধরুন অভিক দে, যার প্রেশার মাপার সেই বিখ্যাত ভিডিওটা ভাইরাল হয়েছে, বা ওই আরেকজন আশিস পান্ডে, আরজিকর দুর্নীতিকাণ্ডে যিনি গ্রেফতার হয়েছেন, আরজিকরের হাউস স্টাফ এবং ওখানকার তৃণমূল ইউনিটের যিনি সভাপতি। ডাক্তারি ছাড়া সব কালচারেই নাকি যিনি সিদ্ধহস্ত বলে অভিযোগ। আরজিকরের দুর্নীতির তদন্তে আশিস পান্ডেকে গ্রেফতার করেছে সিবিআই, কিন্তু তিলোত্তমার ধর্ষণ আর খুনের দিনও তার গতিবিধি যে সন্দেহজনক ছিল সেটা নিয়েও তো বহু বক্তব্য উঠে আসছে। বৃহস্পতিবার নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে যাওয়ার আগেও হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে আরজিকরের ঘটনার দ্রুত বিচার চেয়েছিলেন আশিস পান্ডে। সন্ধে গড়াতেই হাসপাতালে দুর্নীতির তদন্তে সেই আশিসই সিবিআইয়ের জালে। কে এই আশিস পান্ডে? 2017 সালে আরজিকরে এমবিবিএসের ছাত্র হিসেবে প্রবেশ। 2022-23 সালে ইন্টার্নশিপ শেষ করে আরজিকরেই হাউস স্টাফ। একাংশের দাবি, ছাত্র অবস্থায় সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ হয়ে ওঠেন আশিস। 2021 সালে আরজিকরে তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট তৈরি হয়। শাসক দলের ছাত্র ইউনিটের প্রেসিডেন্ট হন আশিস পান্ডে। সে তো একটা ছাত্র, কোনোদিন তাকে কোনো ক্লাস করতে দেখিনি, কোনোদিন কোনো ক্লিনিক্স করতে পারিনি। এর খারাপ দিকটা কোথায়? তার মানে তো ডাক্তারি তারা কিছুই শেখেনি। আশিস পান্ডের অজ্ঞানে এখানে একটা পাতাও নড়েনি। চিকিৎসকদের একাংশের অভিযোগ, দুর্নীতির মডেলে সন্দীপ ঘোষের অনুগামী হিসেবে কাজ করতেন প্রভাবশালী এই ছাত্রনেতা। আশিসদের সঙ্গে নিয়েই নাকি আরজিকরে একাধিপত্য বিস্তার করতে চেয়েছিলেন সন্দীপ ঘোষ। সেই ব্যবস্থার বিরোধিতায় 2023 সালে চিকিৎসক পড়ুয়াদের আন্দোলনে উত্তাল হয়ে ওঠে আরজিকর। ছাত্র আন্দোলনের ধাক্কায় সন্দীপ ঘোষ বদলি হন ঠিকই, কিন্তু 1 মাসের মধ্যেই ফের আরজিকরের অধ্যক্ষ পদে সন্দীপের কামব্যাক। তারপরই সন্দীপ অ্যান্ড কোম্পানির অ্যাকশন। অভিযোগ, সন্দীপ ফিরে আসতেই আন্দোলনকারীদের ওপর খড়গহস্ত হন আশিস। 20 জনকে হস্টেলে একটানা নীল ডাউন করিয়ে রাখার অভিযোগ। একই সঙ্গে আন্দোলনকারীদের ফেল করিয়ে দেওয়ার হুমকি।
2022 সালে একজন কর্মরত ইন্টার্নকে গণপিটুনিতে অলমোস্ট তাকে মেরে ফেলারই চেষ্টা করেছে। পুরো জিনিসটাকে অর্গানাইজ যে করেছিল সে প্রধানত আশিস পান্ডে। ফেস্টে পিজিটি প্রফেসর এদের কাছ থেকে মোটা অঙ্কের তোলা স্টুডেন্টদের কাছ থেকে ভয় দেখিয়ে টাকা তোলা। চিকিৎসকদের অভিযোগ আরজি করের আনাচে কানাচে ছিল আশিস পান্ডেদের ত্রাস। হস্টেলে মদের আসর বসত আশিসদের তত্ত্বাবধানে। সন্দীপ বিরোধী চিকিৎসকদের প্রকাশ্যেই উত্তরবঙ্গে বদলি করার হুমকি দেওয়া হতো। হেড অফ দ্য ডিপার্টমেন্ট কিন্তু আগের প্রিন্সিপালের অফিসে ঢুকতে পারতেন না, তাদের ঘন্টার পর ঘন্টা তাদের বসে থাকতে হতো। কিন্তু আশিস পান্ডে এবং কয়েকজন নির্দিষ্ট ছেলে কিন্তু সারাক্ষণ প্রিন্সিপালের ঘরে বসে থাকতেন এবং সেখানে আলোচনা করতেন। কি আলোচনা হতো না, একদম যে তাদের যারা বিরোধী, যে ছাত্ররা আন্দোলন করেছিল তাদের কিভাবে ফেল করানো হবে, তাদের ওপর কিভাবে অত্যাচার করা হবে, কাকে হোস্টেলে ঢোকানো হবে, এগুলোই থ্রেট সিন্ডিকেট। ভুক্তভোগী জুনিয়র চিকিৎসকদের অভিযোগ হাসপাতালে ত্রাসের পরিবেশ তৈরি করে রেখেছিলেন সন্দীপ ঘোষের চুলবুল পান্ডে। সেই উদাহরণ হাতে গরমে মিলেছে তিলোত্তমা খুন ধর্ষণের ঘটনার পর অন্য মেডিকেল কলেজের চিকিৎসক পড়ুয়ারা অ্যানাটমির অডিটোরিয়ামে জিবি ডেকেছিলেন। অভিযোগ, অডিটোরিয়ামের আলো নিভিয়ে আশিসের নেতৃত্বে অন্য মেডিকেল কলেজগুলির পড়ুয়াদের ওপর চড়াও হয়েছিল সন্দীপ ঘোষের বাহিনী। প্রাক্তন অধ্যক্ষের কতটা কাছে ছিলেন আশিস? আরজি কর থেকে বদলির পর স্বাস্থ্য ভবনের ইনস্টিটিউট অফ ফ্যামিলি ওয়েলফেয়ারে বসতেন সন্দীপ ঘোষ। সন্দীপের সেই অস্থায়ী কার্যালয়ে প্রতিদিন হাজির হতেন আশিস পান্ডে। সন্দীপ ঘোষের চেয়ে পাঠানো ফাইল হাসপাতালের গাড়িতে করে নিয়ে যেতেন আশিস। এমনকি তিলোত্তমার ঘটনার পর সন্দীপ ঘোষ যেদিন স্বাস্থ্য ভবনে ইস্তফা দিতে যান, সেদিনও পাশে থাকার বার্তা নিয়ে স্বাস্থ্য ভবনে পৌঁছে গিয়েছিলেন আশিস পান্ডে। জুনিয়র চিকিৎসকদের একাংশের অভিযোগ, সন্দীপ ঘোষের বেনিয়মের দোষর ছিলেন আশিস পান্ডে।